আসসালামু আলাইকুম। আপনি কি নিজেকে একজন ভালো মানুষ মনে করেন? অবশ্যই করেন। আপনি নৈতিক, আপনি দয়ালু, আপনি অকারণে কারো ক্ষতি করেন না। কিন্তু যদি আপনাকে বলা হয় একজন অচেনা মানুষকে শুধু বিদ্যুতের শক দিতে হবে, কারণ একজন কর্তৃপক্ষ আপনাকে সে আদেশ দিয়েছে, আপনি কি তা করবেন? আপনি হয়তো বলবেন কখনোই না। কিন্তু 1961 সালের একটি পরীক্ষা আমাদের এই আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আজকে আমরা কথা বলছি মনোবিজ্ঞানের অন্যতম বিতর্কিত এবং আলোড়ন সৃষ্টিকারী একটি পরীক্ষা নিয়ে, দ্য মিলগ্রাম এক্সপেরিমেন্ট। এই পরীক্ষাটি দেখায় যে সাধারণ ভালো মানুষও কতটা সহজে ভয়ঙ্কর কাজে রাজি হয়ে যেতে পারে যদি উপরের কেউ আদেশ দেয়। ভাবুন, একটি পরীক্ষার জন্য আপনি ভলান্টিয়ার হয়েছেন, আপনাকে শিক্ষকের ভূমিকা দেওয়া হলো। ওটি সে এক্সপেরিমেন্ট আর কি। অন্য ঘরে আছেন একজন ছাত্র যাকে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু শুনতে পাচ্ছেন। আপনার কাজ হলো ছাত্রটিকে কিছু শব্দ জোড়া মুখস্থ করতে বলা, এবং সে ভুল করলেই তাকে একটি ইলেকট্রিক শক দেওয়া হবে, এবং প্রত্যেকটি ভুলের জন্য শকের মাত্রা একটু একটু করে বাড়বে। এরকম ছিল এক্সপেরিমেন্টটা। আপনার সামনে বসে আছেন একজন গবেষক, এবং সাদা ল্যাব কোট পরা, খুব গম্ভীর মনে করেন। খুব মানে প্রথমে সব ঠিকঠাকই ছিল। 15 ভোল্ট, 30 ভোল্ট, প্রত্যেকটা ভুলের জন্য ছাত্রটি যতবার ভুল করছে শকের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকলো। 70 ভোল্ট, 90, 120 ভোল্ট। আর অন্য ঘর থেকে ছাত্রটি চিৎকার করে উঠছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে। আপনি দ্বিধাবোধ করছেন, কিন্তু ল্যাব কোট পরে যে গবেষকটা বসে আছেন উনি আপনাকে বলছেন পরীক্ষার জন্য এটা জরুরি, অনুগ্রহ করে চালিয়ে যান। যখন শক 150 ভোল্টে পৌঁছায়, ছাত্রটি চিৎকার করে বলল, আমাকে বের হতে দিন, আমার হার্টের সমস্যা আছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনি গবেষককে বললেন, আমি এটা করতে পারবো না। কিন্তু গবেষক নির্লিপ্তভাবে বললেন, আপনার আর কোনো উপায় নেই, আপনাকে চালিয়ে যেতেই হবে। আপনি কি করবেন? ভাবছেন আপনি নিশ্চয়ই তখন থেমে যাবেন বা থেমে যাইতেন। মনোবিজ্ঞানীরাও তাই ভেবেছিলেন। তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মাত্র 1% বা 2% মানুষ, যারা হয়তো বা মানসিকভাবে অসুস্থ, শেষ পর্যন্ত মারাত্মক, অর্থাৎ সেই 450 ভোল্ট পর্যন্ত সব দিয়ে দিবে। কিন্তু বাস্তব ফল ছিল ভয়াবহ। মিলগ্রামের পরীক্ষায় অংশ নেওয়া 65% মানুষ, অর্থাৎ প্রতি প্রায় 3 জনে 2 জন, শেষ বাটনটি পর্যন্ত চেপেছিল। এমনকি যখন অন্য ঘর থেকে ছাত্রটির চিৎকার চেঁচামেচি একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, মানে সে হয়তো বা অজ্ঞান হয়ে গেছে বা মারা গেছে, সে অবস্থায়ও মানে তারা এই প্রসিডিউর কন্টিনিউ রেখেছিল, যিনি আদিষ্ট হয়ে এই কাজটা করছিলেন। স্বস্তির বিষয় হলো ছাত্রটি ছিল একজন অভিনেতা, তাকে আসলে শক দেওয়া হয়নি। কিন্তু শিক্ষকের ভূমিকায় থাকা মানুষটি তো জানতেন না যে তিনি আসলে সত্যিই বিশ্বাস করতেন যে তিনি আরেকজনকে মারাত্মক কষ্ট দিচ্ছেন। কিন্তু কেন, কেন এই ভালো মানুষেরা এমন করলেন? এর পেছনে তিনটি মনস্তাত্ত্বিক প্রধান তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে কর্তৃপক্ষের প্রতি অন্ধ আনুগত্য। ওই সাদা ল্যাব কোট, ইয়েল ইউনিভার্সিটির মতো নামকরা প্রতিষ্ঠানের গাম্ভীর্য এবং গবেষকের আত্মবিশ্বাসী আচরণ, এগুলোই যথেষ্ট ছিল অংশগ্রহণকারীদের বোঝাতে যে যা হচ্ছে তার জন্য তিনি অর্থাৎ গবেষক দায়ী, আমি দায়ী নই। যখন মানুষ নিজেকে একটি বড় সিস্টেমের অংশ মনে করে, তখন সে তার ব্যক্তিগত দায়বদ্ধতা ওই সিস্টেমের হাতে তুলে দেয়। তৃতীয় কারণ, ক্রমবর্ধমান প্রতিশ্রুতি, গ্র্যাজুয়াল কমিটমেন্ট। একে ফুট ইন দ্য ডোর বলা হয়। তাদের তো মানে আসলে প্রথমেই 450 ভোল্ট দিতে বলা হয়নি, শুরু হয়েছিল 15 ভোল্ট দিয়ে, যা তেমন কিছুই না। এরপর 30, 45। মানুষ যখন একবার ছোট অনৈতিক কাজে রাজি হয়ে যায়, তখন পরের ধাপে যাওয়াটা তার জন্য সহজ হয়ে যায়। মাঝপথে এসে থামাটা কঠিন, কারণ তখন নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি যদি 300 ভোল্টে এসে থামি তাহলে 290 ভোল্ট দেওয়াটা কি ঠিক ছিল? ওটাই যেহেতু দিয়ে ফেলেছি, 300 দেই, ওই পর্যন্ত যেহেতু গিয়েছি। কারণ নাম্বার 3, পরিস্থিতির চাপ বা সিচুয়েশনাল প্রেশার। পরীক্ষাটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে অংশগ্রহণকারী খুব দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছিলেন। তাদের ভাবার বা নৈতিকতা নিয়ে চিন্তা করার সময়ও দেওয়া হয়নি। গবেষক ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছিলেন। এই পরীক্ষা শুধু ল্যাবের মধ্যে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনেও এর উদাহরণ আছে, এই জন্যই এই বিষয়টি আমি বললাম। উদাহরণ নাম্বার 1, একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। ইতিহাসের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে হলোকাস্ট বা নাৎসি জার্মানি। লক্ষ লক্ষ সাধারণ জার্মান সৈনিক, যারা হয়তো বা ভালো বাবা বা ভালো স্বামী ছিলেন, তারা নির্দ্বিধায় অকল্পনীয় গণহত্যা চালিয়েছিলেন। কেন? কারণ তারা শুধু আদেশ পালন করছিল মাত্র। একবার ভাবেন দেখি, আপনার পরিচিত সবচেয়ে অমায়িক লোকটিও কি এমন পরিস্থিতিতে পড়লে একই কাজ করতো? হয়তো বা। 2 নম্বর, কর্পোরেট দুনিয়ার কথা ভাবেন। যখন কোনো বড় কোম্পানির বস তার কর্মচারীদের বলেন কাস্টমারকে এই মিথ্যা তথ্যটা দিয়ে প্রোডাক্টটা বিক্রি করো, এটা আমাদের টার্গেটের জন্য জরুরি, অনেক সৎ কর্মচারীও কিন্তু সেই অনৈতিক কাজটা অনেক সময় করে বসেন, কারণ বস আদেশ দিয়েছেন এবং সবাই করছে। আপনার নিজের অফিসের কথা ভাবেন তো, এরকম হয় কিনা?
আরেকটা উদাহরণ দিই। ধরেন যে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং, অনেক ভালো ছাত্র সিনিয়রদের আদেশে জুনিয়রদের সাথে এমন খারাপ ব্যবহার করে, কিন্তু যা তারা একা থাকলে কখনোই করতো না হয়তো বা। ওই মুহূর্তে সিনিয়র বা দল, ওটি হলো তার কাছে সবচেয়ে সর্বোচ্চ কর্তৃপক্ষ। এমন অনেক সময় কলেজ জীবনে আমরা ফেস করেছি বা এটা শিকার হয়েছি। সো মিলগ্রাম এক্সপেরিমেন্ট আমাদের এটাই শেখায় না যে আমরা সবাই ভিতরে ভিতরে শয়তান, সেটা আবার ভাবিবেন না। এটা শেখায় যে আমরা পরিস্থিতির চাপে কতটা দুর্বল, আমাদের নৈতিকতা যতটা না আমাদের ভেতরের শক্তি, তার থেকে বেশি পারিপার্শ্বিক অবস্থার উপর অনেক সময় নির্ভরশীল হয়ে যায়। এর মানে হলো আমাদেরকে সচেতনভাবে না বলা শিখতে হবে। তাই পরের বার যখন কোনো কর্তৃপক্ষ আপনাকে এমন কিছু করতে বলবে যা আপনার নৈতিকতা আঘাত হানে, তা যত ছোটই হোক না কেন, এক মুহূর্তের জন্য থামুন, একটু ভাবুন, পরিস্থিতিকে প্রশ্ন করুন। কারণ ভালো মানুষ থেকে খারাপ মানুষে পরিণত হতে শুধু একটি আদেশের প্রয়োজন হতে পারে। একটি আদেশেই কিন্তু আপনি ভালো থেকে খারাপে কনভার্ট হয়ে যেতে পারেন। আপনি কি সেই আদেশ মানবেন? নিজেকে একবার প্রশ্ন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।